হয়তো গভর্নমেন্ট চেষ্টা করছিল মুসলমানদের আরও শক্তিশালী করার জন্য, যাতে কি ওরা হিন্দুর উপরে আরও চাপ সৃষ্টি করবে। সবচেয়ে বড় শত্রু হচ্ছে দেশের ভেতরকার শত্রু। টিএমসির বড় বড় নেতাদের এরা সব কটার সারা ফরেন ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি একেবারে নিশ্চিত। আই হ্যাভ নো ডাউটস অ্যাবাউট ইট। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বর্ডারে যে ফেন্সিং দেওয়া, একেবারে সঠিক ডিসিশন নিয়েছে। যখন আমি 2008 থেকে 2010-এ আমি কলকাতায় আমি পোস্টে ছিলাম, আমি এখানকার স্টেশন কমান্ডার ছিলাম। বিএসএফকে জমি দেয়া নিয়ে তখন সিপিএম গভর্নমেন্ট ছিল। আমরা সিপিএম গভর্নমেন্টকে রেগুলারলি বলতাম, ইন্ডিয়ান মিলিটারি, যে এই জমিগুলো আমাদের অ্যাকোয়ার করে দাও, যাতে কি আমরা বিএসএফকে দিয়ে দেবো, এখানে বর্ডার ফেন্সিং হবে। সিপিএম গভর্নমেন্ট কিছু করেনি। একই জিনিস তৃণমূল কংগ্রেস তাই করেছে, যার জন্য ইন্ডিয়াতে ইনফিল্ট্রেশন বাংলাদেশ থেকে রেগুলারলি চলে আসছিল। এমনকি এখন যবে থেকে শেখ হাসিনাকে ওরা তাড়িয়েছে, যে নতুন গভর্নমেন্ট এসছে, বাংলাদেশে এখন পাকিস্তান ইন্টেলিজেন্স আর টেররিস্টরা জায়গা পেয়েছে, এরাও এখন ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করছে। নতুন দেশ জায়গা যায়, এরা প্রথমে স্লিপার সেলস তৈরি করে। এই স্লিপার সেলস কবে জাগবে, 1 মাসে, 6 মাসে, 1 বছরে, 5 বছরের পরে কেউ জানে না। সো এরকম স্লিপার সেলস পাকিস্তানের আর বাংলাদেশের, ইন্ডিয়াতে অনেকটা আছে, বাংলাদেশে বিশেষ করে আর আশেপাশে দেশে। আমাদের রিসেন্টলি একটা সিকিউরিটি অ্যানালিসিস হয়েছিল যে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস চলছে। 1 নম্বর হচ্ছে কেরালা, 2 নম্বর হচ্ছে পশ্চিমবাংলা, দিল্লি 6 নম্বরে, 3 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ, ওই সব জায়গায়। এখানকার পাকিস্তান ইনফ্লুয়েন্স অনেকটা আছে। স্লিপার সেলস পাকিস্তানের হোক চাই বাংলাদেশে হোক, যারা পশ্চিমবাংলায় আশ্রয় নিয়েছে, এতক্ষণ পর্যন্ত হয়তো একটা বোঝা পড়া ছিল সিপিএমের সাথে আর বিশেষ করে টিএমসির সাথে, ওরা পশ্চিমবাংলায় কোনো অ্যাটাক করবে না। ওরা অন্য জায়গায় গিয়ে অ্যাটাক করে ফিরে আসবে পশ্চিমবাংলায়, আর এইখানেই স্লিপার সেলের সাথে মিলে যাবে, আর কেউ ওদের ধরতে পারবে না। এখন নতুন গভর্নমেন্ট এসছে, ওরা একটা ভালো ডিসিশন নিয়েছে, জমি অধিকৃতর ডিসিশন, যেটা অলরেডি ওরা আরম্ভ করে দিয়েছে। অনেক অনেক জায়গায় ওরা জমি অলরেডি কিনে ফেলেছে। হ্যাঁ, কিনে ফেলেছে। ওটা এখন একটা প্রসেস হচ্ছে বিএসএফকে হ্যান্ড ওভার করা, তারপরে আমরা বর্ডার ফেন্সিং ওখানে তৈরি হবে। এটা যদি আমরা করতে পারি, আর পুরো ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা যদি সিল করতে পারি, তাহলে আমি বলবো বাংলাদেশ এ যে টেররিস্ট গ্রুপসগুলোরা আছে, স্মাগলার্স আছে, যারা পাকিস্তান থেকে তৈরি করা নকলি টাকা ইন্ডিয়াতে ছড়াবার চেষ্টা করছে, এদের উপরে আমরা একটু কন্ট্রোল পাবো। আমাদের দেশে নকলি টাকা একসময় খুব চড়েছিল। কোনটা নকলি কোনটা আসল টাকা কেউ জানতো না। টাকা নেপাল থেকে আসতো, বাংলাদেশ থেকে আসতো, অন্য দেশ থেকেও আসতো। হঠাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ডিসিশন নিল, ডিমনিটাইজেশন অফ কারেন্সি। চলতি টাকা ব্যবহার বন্ধ হয়ে গেল। এতে গরিব লোকেদের অনেক অসুবিধে হয়েছে, কিন্তু সবচেয়ে বড় সুবিধে হয়েছে পাকিস্তানে যে ইন্ডিয়ান নকলি তৈরি করার টাকার যে মেশিনারি ছিল, সংস্থারা ছিল, তারা হঠাৎ বন্ধ হয়ে গেল। অনেকজন লোক আবার সুসাইডও করলো, মরলো, কেন কি ওদের ধান্দা বন্ধ হয়ে গেল।
নেপালের স্মাগলার্স বাংলাদেশের স্মাগলার্সদের ধান্দা বন্ধ হয়ে গেল। আর ইন্ডিয়াতে এই যে ফেক কারেন্সির ব্যবহারটা অনেকটা কমে গেল। কিন্তু এর সম্বন্ধে কেউ কথা বলে না যে ডিমনিটাইজেশনের আসল এফেক্টটা কী হয়েছে। এখনও অনেক অনেক জন এক্সপার্টস এখনও ওই যে ডিমনিটাইজেশন আমরা করেছি ইন্ডিয়ান গভর্নমেন্টকে, বিজেপি গভর্নমেন্টকে গালাগালি দেয়, কিন্তু কেন যে করেছে এটা কেউ বলতে চায় না। শত্রু এটাকে টেররিস্টদের সাথে অনেক লড়েছি, গুলি খেয়েছি বুলেট প্রুফ জ্যাকেটে, হেলমেটেও স্প্লিন্টার লেগেছে, আমার কোনো অসুবিধা হয়নি, এখনও জ্যান্ত আছি আর ঠিকঠাক আছি। শত্রু দু রকমের হয়, একটা হচ্ছে বাইরের শত্রু যাদের আমরা ভালো করে চিনি, চায়না হচ্ছে সবচেয়ে বড় শত্রু, আর তারপরে ছোটোখাটো শত্রু হচ্ছে পাকিস্তান। আরও ছেচকে শত্রু আছে যেমন নর্থ কোরিয়া, এখন টার্কি একটু চেঁচামেচি আরম্ভ করেছে, ওটা আমরা সামলিয়ে নেব। সবচেয়ে বড় শত্রু হচ্ছে দেশের ভেতরকার শত্রু। আমাদের অনেক পলিটিক্যাল পার্টিজ আছে, বিশেষ করে অপোজিশন পার্টি, যারা চীন থেকে ভালো টাকা পায়। ওদের যে স্টেটমেন্টটা দেখবেন মিডিয়াতে, ওটা আর ওই চায়না অনেকগুলো পাবলিকেশনস আছে, চাইনিজ মিডিয়া, অনেক পাবলিকেশন হয়, ওর থেকে সরাসরি অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট আমাদের অপোজিশন পলিটিক্যাল পার্টিজ পিক আপ করে আর ইন্ডিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে ব্যবহার করে। এখন দেখছি ভেতরকার শত্রুরা একটু বেশি শক্তিশালী হয়ে গেছে, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য একটা চিন্তার বিষয় নয়, একটু ভাবনার বিষয় হয়ে গেছে। কিন্তু ওটা কীরকমভাবে হ্যান্ডেল করবে সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ভালো করে চেনে। যেন কি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, এই গত 2-3 বছরে প্রায় 40টা পাকিস্তানি টেররিস্ট পাকিস্তানের মধ্যে মারা গিয়েছে। অ্যাক্সিডেন্টে হলো, কেউ গুলি করেছে, হঠাৎ শরীর খারাপ হয়েছে। পাকিস্তান আর্মি ক্লিয়ারলি বলেছে এই কাজটা ইন্ডিয়ান করছে। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে আমাকে কাছে কেন কমপ্লেন করছো, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে যাও, ইন্ডিয়ার বিরুদ্ধে কমপ্লেন করো। পাকিস্তান আজ পর্যন্ত করেনি। গত 3-4 বছর ধরে প্রায় প্রত্যেক সপ্তাহে একটা না একটা পাকিস্তানি টেররিস্ট পাকিস্তানে মরছে। সো পাকিস্তান এর মতন ছোটোখাটো শত্রুকে কী করে হ্যান্ডেল করতে হবে ইন্ডিয়ার কাছে ভালো অভিজ্ঞতা আছে। আমাদের দেশের ভেতরকার যে শত্রু আছে, এদের ওপরে তো আমরা মেশিন গান AK-47 তো চালাতে পারবো না। সো এটা আমরা মিডিয়া নিউজদের ব্যবহার করি। ইন্ডিয়ান গভর্নমেন্টের জবাবটা কি, যার জন্য মোটামুটি এখনকার এই যে অপোজিশন পলিটিক্যাল পার্টি যারা চায়না থেকে টাকা খেয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে একটু কন্ট্রোল করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছে, আর এই চেষ্টাটা চলতেই থাকবে। ভাবে দেখতে হয় বা আরো ভোট ব্যাংক নয়, উনি বাংলাদেশ ক্রাইম স্মাগলার্স এদের সাপোর্ট করছিলেন। ভোট ব্যাংক তো ছোট জিনিস, উনি বাংলাদেশের ক্রাইমকে সাপোর্ট করছিলেন, যেটা হয়তো নতুন গভর্নমেন্ট আসার পরে আমরা একটু লাগাম দিতে চেষ্টা করব। উনি বলেছিলেন অনুপ্রবেশ হ্যাঁ, এটা একেবারে দেশদ্রোহের কাজ হয়েছে এটা। এখন কি হয়েছে আমি মিডিয়ায় দেখি, এই গত 3-4 দিন ধরে প্রায় 500-600 বাংলাদেশি লোকেরা ওরা এখন অলরেডি বর্ডার এরিয়াতে ফিরে গেছে, বলে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দাও। আরও পুরো দেশে প্রায় 2 কোটি বাংলাদেশি লোকেরা আছে। ব্যাপার রয়েছে। মমতা ব্যানার্জি হ্যাঁ, এটা নিশ্চয়ই হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগানো সবচেয়ে সহজ জিনিস পশ্চিমবাংলায় আর পূর্ব বাংলায়। যে অ্যারেস্ট হয়ে গেছে টিএমসির লোকেরা, যারা ক্রাইমে, তোলাবাজি, কাটমানি এইসব নিয়ে অনেক টাকা মানে আর্ন করেছে, তারা ধরা পড়েছে, জেলে গেছে। বেশিরভাগ হচ্ছে মুসলমান, এরা সব টিএমসির লোক।
আমরা কাগজে পড়তাম পশ্চিমবাংলা হচ্ছে একটা হিন্দু ডমিনেটেড স্টেট। হয়তো গভর্নমেন্ট চেষ্টা করছিল মুসলমানদের আরও শক্তিশালী করার জন্য, যাতে কি ওরা হিন্দুর উপরে আরও চাপ সৃষ্টি করবে। এই পশ্চিমবাংলার যিনি মেয়র আমাদের দেশে যেই সব মুসলমান যারা কমন এডুকেশনে পড়াশোনা করেছে, উন্নতি করেছে, তারা অনেক ভালো ভালো জায়গায় এখন পজিশনে আছে। গরিব মুসলমান যারা মাদ্রাসায় শিক্ষা নিয়েছে তারা উঠতে পারছে না। আছে, গরিব মানুষের বিল্ডিং কেন? বিল্ডিং যদি অবৈধ হয়, যেটা আমাদের কোর্ট সব কিছু ডকুমেন্ট চেক করে যদি বলে এই বিল্ডিংটা ইললিগাল, অবৈধ, তারপর নেক্সট স্টেপ হচ্ছে ওটাকে ভেঙে মাটির সাথে মিলিয়ে দেওয়া, যেটা এখন এই সরকার করছে। আমরা রোজই দেখছি যেখানে টিএমসির পার্টি অফিস গভর্নমেন্ট জমির ওপরে ছিল, ওখানে এখন বুলডোজার কাজ করছে। রোজ 10টা 12টা 50টা এরকম অফিস, এরকম কনস্ট্রাকশন ভাঙা হচ্ছে। বড় বড় 3-4 তলা অবৈধ ফ্ল্যাটস, ওটাও ভাঙা হচ্ছে। তো বিজেপি গভর্নমেন্ট, আমি যে কথাটা বলবো ওনাদের ভালো লাগবে না, অধিকারীকে 3বার আরও চিফ মিনিস্টার হয়ে ফিরে আসতে হবে। এই করাপশনটা, ক্রাইমটা, এটা আমাদের জিনসের মধ্যে ঢুকে গেছে, রক্তর মধ্যে ঢুকে গেছে। এখন যেহেতু লোকেরা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তাদের জন্য নেক্সট সলিউশন হচ্ছে চুরি, ছ্যাঁচড়ামি, ডাকাতি, ক্রাইম। তো এইসবে এখন সাধারণ লোক এখন ওখানে ঢুকে আছে আর এই সব কাজ করছে। অলরেডি নিবেশ করে দিয়ে সিপিএম জামানা থেকে এই রোগটা ধরেছিল, পশ্চিমবাংলায় নতুন ইন্ডাস্ট্রি হবে না। তৃণমূল কংগ্রেসও সেম ফিলসফি ফলো করছিল, যার জন্য কি হলো, 3 ভাগের মধ্যে 1 ভাগ যে ফ্যাক্টরিজগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে। আমি একজন আইএএস অফিসারের সাথে আমার খুব ভালো সম্বন্ধ আছে, ওনার অফিস ওই গঙ্গাধারের ওপরে। তো ওনার সাথে আমি দেখা করতে গেছিলাম। তো আমি ওনাকে বললাম, জানো এই জায়গায় আমি 10-15 বছর আগে এসেছিলাম, তখন গঙ্গার ওই পারে শুধু কালো ধোঁয়া, মানে এত ফ্যাক্টরি ছিল। এখন সেসব কালো ধোঁয়া বন্ধ হয়ে গেছে, বলে এইসব ফ্যাক্টরি লক আপ হয়ে গেছে। কেন কি, দুটো কারণ। ওদের যে পুরনো টেকনোলজি যেটা ছিল সেটা ওরা আপগ্রেড করতে পারেনি, ওদের কাছে টাকা ছিল না, আর ওরা টাকা ধার নেওয়ারও চেষ্টা করেনি। আর তৃতীয় রিজন হচ্ছে পশ্চিমবাংলায় এই ফ্যাক্টরিজদের বন্ধ করিয়ে দিয়েছে। তোলাবাজি বলুন না কাটমানি বলুন, কিন্তু লক্ষ লক্ষ লোক দিয়ে চাকরি চলে গেল। ইউনিয়নরাও মালিকদের কাছ থেকে টাকা খেয়ে কাজ করে। আমাদের পশ্চিমবাংলা ইউনিয়ন, কোনো ইউনিয়ন সৎ ইউনিয়ন বলে নেই, এরা সব দুদিক থেকেই টাকা খায়। এখন এই গভর্নমেন্ট যে আরম্ভ করেছে, বলছে সেই রকম মমতা ব্যানার্জি ভাবলো টাটাকে তাড়িয়ে ও একটা বিরাট বড় লিডার হয়ে গেল। আমি না কর্পোরেট ওয়ার্ল্ডে আমি কাজ করেছি রিটায়ারমেন্ট করার পরে, আমি এদের ভাবনা চিন্তা কীরকম মোটামুটি বুঝি। টাটাস, ভিপ্রোস, এরা যে টাকা যেটা উপায় করে, অনেক টাকা গরিবদের ওপরে খরচা করে। এই ফ্রি হসপিটালস, ফ্রি মেডিকেল ক্যাম্পস, সস্তা কলেজ, এগুলো সব টাটাস বেশিরভাগ করে। টাটাসদের সম্মান যেটা আছে বিজনেস কমিউনিটির মধ্যে, বিরাট বড় কমিউনিটি। টাটাসকে তাড়িয়ে তোমরা ভেবেছিলে অন্য গ্রুপকে আনাবে, ওই কোনো গ্রুপ আসবে না। টাটার যে সম্মানটা, মানে ইনফ্লুয়েন্স বিজনেস কমিউনিটির ওপরে এত স্ট্রং, যে কেউ
টাটার সাথে লড়তে চাইবে না। তো এরা যারা হ্যাঁ বলেছিল পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসকে 90 একর জমিও দিয়েছিল, ওনারা বলেছিলেন একটা স্টিল ফ্যাক্টরি হবে আর ওর সাথে একটা সিমেন্ট ফ্যাক্টরি হবে। 5-6 মাসে পরে ওই জমিটা ফেরত দিয়ে দিল আর ইনভেস্ট করেনি। বুম যে ব্লাস্ট যেটা আমি না পাকিস্তান টেররিস্টের সাথে লড়েছি, আমি অন্য স্টেটেও টেররিস্টদের সাথে লড়েছি। এই শওকত মোল্লা হচ্ছে, এরা হচ্ছে ছিচকে চোর, আমার এদের দিকে তাকায়ও না। এখন যা করছে পুলিশ করছে, আর তারপরে একে এখন অ্যারেস্ট করেছে, কেস রেজিস্টার হবে। এখন দেখতে হবে আমাদের ও কত তাড়াতাড়ি বেল পায়। তৃণমূলের কাছে অনেক ইলিগাল মানি আছে, কাট মানি আছে, তোলাবাজির টাকা আছে। তৃণমূল ভালো ভালো লয়ার ভাড়া করতে পারে এদের বাঁচাবার জন্য, যাতে কি এরা বের পেয়ে যায় তারপরে ছাড়া পায়। তৃণমূল কীরকম লয়ার ভাড়া করছে শওকত মোল্লার জন্য, কিংবা অন্য আরও 20-25 জন যারা অ্যারেস্ট হয়েছে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য। আর যখন এরা কোর্টে যাচ্ছে, সাধারণ লোকেদের রিয়াকশনটা কি? এখন তো শুধু ডিম ছড়েছে, কিন্তু এইসব যে লয়ার্স যারা শওকত মোল্লার ও সাথে কোর্ট কেস লড়ছে, তাদের ওপরে কি রিয়াকশন হবে সেটা আমি দেখতে চাই। আজকে একজন দুধে আইনজীবী চুরি করতে ধরা পড়ি, আমার কাছে যদি টাকা থাকে আমি ভালো লয়ার রাখবো আমাকে বাঁচাবার জন্য। তো শওকত মোল্লা আর বাকি সব 25-30 জন যে টিএমসির লোকের যারা ধরা পড়েছে, তারা অনেক কাটমানির তোলাবাজি করেছে, তাদের কাছে অগাধ টাকা আছে, তারা ভালো, খুব ভালো লয়ার এরা ভাড়া করতে পারে। এখন ভালো লয়ারকে আমাদের বুঝে নিতে হবে, ওই লয়ারদেরও বুঝতে হবে নিজের আত্মাকে, যে এই লোকটা টিএমসির লোক শওকত মোল্লা, একে আমি বাঁচাবার চেষ্টা করছি, এটা নৈতিকতা দিক দিয়ে কাজটা আমি ঠিক করছি কিনা। সো লয়ারদেরও একটা রেসপন্সিবিলিটি আছে। এখন লয়ার বলছে না আমার জন্য টাকা বড় জিনিস, তো সে এই কাজটা নেবে আর কেস লড়বে। এই শওকত মোল্লার বিষয় নিয়ে এ টিএমসির লোক, টিএমসির টপ লিডারশিপ শওকত মোল্লাকে সাপোর্ট করেছে। আর শওকত মোল্লা যখন টাকা তুলেছে, কাটমানি তোলাবাজি করে, জমি দখল করে, ওই টাকার বড় ভাগ এই বড় নেতাদেরও দিয়েছে। তবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, আরে এদের নিশ্চয়ই ফরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেখানে টাকা যেত অন এ ডেলি বেসিস থ্রু হাওয়ালা ট্রানজ্যাকশন। আমি ফেসবুকে ক্লিয়ার কাট আমি লিখি যে এদের এই হাওয়ালা লিঙ্কটা প্রথমে ট্রেস করো। এই টিএমসির বড় বড় নেতাদের এরা সব কটার সারা ফরেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আমি একেবারে নিশ্চিত। আই হ্যাভ নো ডাউটস অ্যাবাউট ইট। উচ্চতর শাস্তি হওয়া আপনাকে দিচ্ছি, খুন করার জন্য সবচেয়ে বড় পানিশমেন্ট হচ্ছে ডেথ সেন্টেন্স। সেই জন্য খুনটা অনেক কমে গেছে। যদি আমরা বড় বড় কেসের, চুরি ডাকাতি কেসে হয়তো ডেথ সেন্টেন্স, লাইফ লং ইমপ্রিজনমেন্ট এরকম ধরনের যদি পানিশমেন্ট দিতে পারি, তাহলে এই ধরনের চুরি, কাটমানি, তোলাবাজি হয়তো বন্ধ হয়ে যাবে। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।